মেয়েরা সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এখন লকডাউন পিরিয়ড চলছে। বাড়িতে প্রত্যেকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখো, বাড়ি থেকে একদম বেরিও না এবং মন দিয়ে পড়াশুনো করে যাও। আজকে আমি তোমাদের ইন্টারনেটের মাধ্যমে যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে বসেছি। এবার দিনে দিনে এক একটা চ্যাপ্টার এগোতে থাকবো। আজকে আমি তোমাদের হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জনন এই চ্যাপ্টারটা শুরু করব। তো যেরাম দেওয়ার চেষ্টা করছি নেটের মাধ্যমে, হয়তো ক্লাসে গেলে আরও ভালো করে তোমাদের বোঝাতে পারতাম, কিন্তু তোমরা একটু একটু করে দেখো এবং নিজেদের মতন করে পড়াটা রেডি করতে থাকো। আচ্ছা, আজকে আমি তোমাদের শুরু করছি হিউম্যান রিপ্রোডাকশন কথাটার মানে হচ্ছে জনন, তাই তো? জনন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে যে কোনো জীব তার অস্তিত্ব বজায় রাখতে পারে। এখানে জীবদেহে আমরা হিউম্যান রিপ্রোডাকশন যেটা বলছি, মানুষের ক্ষেত্রে যে রিপ্রোডাকশানের পদ্ধতিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান। সেই সেক্সুয়াল রিপ্রোডাকশান হতে গেলে গ্যামেট এবং স্পার্ম দুটোকে একসাথে ফার্টিলাইজড হতে হয়। তার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মেল বডি থেকে আমাদের স্পার্মের প্রয়োজন এবং ফিমেল বডি থেকে ওভামের প্রয়োজন। দুটো ফিউজড হলে যে জাইগোটটা তৈরি হবে সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে, করে একটা বেবি ফর্মেশন করবে এবং সেই বেবিটা প্রথমে বডির মধ্যেই থাকে। তাই জন্য এই ধরনের রিপ্রোডাকশানকে আমরা হিউম্যান রিপ্রোডাকশানকে বলছি ভিভিপেরাস রিপ্রোডাকশান। তো পুরো রিপ্রোডাকশন পদ্ধতিটা আমরা কতগুলো টপিকগুলো, এই পুরো টপিকটাকে আমরা যে হেডিংয়ের আন্ডারে আলোচনা করব সেগুলো কি কি। ফার্স্টে আমরা আলোচনা করব গ্যামেটের দুটো আলাদা রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচার নিয়ে। মানে মেল স্পার্ম যেখানে তৈরি হচ্ছে, মানে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, আর ওভাম যেখানে তৈরি হচ্ছে বা এগ যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। দুটো সিস্টেমের আগে আমরা স্ট্রাকচার স্টাডি করব। তারপর আসবো গ্যামেটোজেনেসিসে, যেখানে গ্যামেটটা কীভাবে ফর্মেশন হচ্ছে আমরা দেখব। তারপরে আসবো ফার্টিলাইজেশন কীভাবে হচ্ছে দেখব, দুটো গ্যামেট কীভাবে ফিউজড হচ্ছে। তারপরে আমরা পড়ব ইমপ্লান্টেশন, কীভাবে সেই জাইগোটটা ইমপ্লান্ট হচ্ছে। দেন গেস্টেশন, তার মানে বেবি ডেভেলপমেন্ট, মানে এমব্রায়ো কীভাবে ডেভেলপ করছে। দেন পার্টুরিশন, মানে বেবি ডেলিভারি। তো এই হেডিংয়ের আন্ডারে আমরা গোটা চ্যাপ্টারটা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা আসছি মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেন স্ট্রাকচার হচ্ছে টেস্টিস, আর সেকেন্ডারি স্ট্রাকচার বা অ্যাক্সেসরি স্ট্রাকচারসগুলোর মধ্যে কিছু আছে, সেগুলো হচ্ছে অ্যাক্সেসরি ডাক্টস, গ্ল্যান্ডস আর এক্সটার্নাল জেনিটালিয়া। তোমাদের সামনে দেখো একটা ছবি আসছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে টেস্টিস থেকে টেস্টিসের ওপর বাইরের দিকে একটা মেমব্রেন রয়েছে, যে মেমব্রেনটাকে আমরা বলি স্ক্রোটাম। এমনিতে টেস্টিস মেলদের ক্ষেত্রে বডির বাইরে থাকে। এতে স্পার্ম প্রোডাকশানে অনেক সুবিধা হয়, কারণ স্পার্ম প্রোডাকশানের জন্য লো টেম্পারেচার খুব এসেনশিয়াল। আমাদের নর্মাল যে বডি টেম্পারেচার, সেই বডি টেম্পারেচারের থেকে একটু কম টেম্পারেচারে স্পার্ম প্রোডাকশান ভালো হয়। তাই অ্যাবডোমেনের বাইরে টেস্টিসের অবস্থান। টেস্টিসটা থাকে একটা থলের মতন স্ট্রাকচারের মধ্যে, যে স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে স্ক্রোটাম। এই হচ্ছে সেই স্ক্রোটাম থেকে টেস্টিসের পরে উপরে রয়েছে এপিডিডাইমিস, দিয়ে তারপরে চলে আসছে ভাস ডিফারেন্স হয়ে এখানে আসছে কতগুলো গ্ল্যান্ড রয়েছে দেখো এই জায়গাটায়। এখানে হচ্ছে সেমিনাল ভেসিকল। আচ্ছা, এটা রয়েছে রেড কালারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। তারপরে ব্ল্যাক কালারে দেখো দুটো দেখানো হয়েছে ইজাকুলেটরি ডাক্ট রয়েছে এই জায়গাটা, এটা হচ্ছে পালবি ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো মিলিয়ে, আর এই পাশে ওপরে যে বড় গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আচ্ছা, এই গ্ল্যান্ডগুলোর মধ্যে দিয়ে আসছে ভাস ডিফারেন্সিয়া এসে এখানে ইউরেথ্রা হয়ে বাইরে পেনিসের বাইরে ডিসচার্জ হচ্ছে সেমেন। তো এখানে আমরা কি দেখছি, মেলদের ক্ষেত্রে ইউরিনারি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেমের পাথওয়ে হচ্ছে একটা। যখন ইউরিনারি সিস্টেম কাজ করছে তখন রিপ্রোডাক্টিভ সিস্টেম বন্ধ থাকছে, আবার রিপ্রোডাক্টিভ সিস্টেমে যখন পাথওয়ে কাজ করছে তখন ইউরিনারি সিস্টেম কাজ করা বন্ধ রাখছে। যেমন এই যে ইউরেথ্রা আর এখানে সেমেন ডিসচার্জের পাথওয়ে দুটোই কিন্তু একটা।
আচ্ছা, বাইরে যেটা বেরিয়ে আসছে এটা হচ্ছে পেনিস। এই পোর্শনটা পেনিস, পেনিসের বাইরে সামনেটাকে আমরা বলছি গ্ল্যান্ড পেনিস, আর এই পাশে রয়েছে ফোর স্কিন। আচ্ছা, এবারে আমরা আসছি একটু সেকশনাল ভিউতে। সেকশনাল ভিউ দেখো, এটা এই যে টেস্টটা আমরা দেখলাম, এটাকে যদি আমরা ক্রস সেকশন করি, ক্রস সেকশন করলে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এখানে টেস্টিসের ক্রস সেকশন আমরা এরকম কতগুলো লবিউল দেখতে পাবো। প্রত্যেকটা লবিউলের মধ্যে অনেক সেমিনিফেরাস টিউবিউলস রয়েছে। সেই সেমিনিফেরাস টিউবিউলসগুলোর মেন ফাংশন হচ্ছে স্পার্ম প্রোডাকশন করা। প্রত্যেকটা লবিউলের মধ্যে অসংখ্য সেমিনিফেরাস টিউবিউলস রয়েছে। এই সেমিনিফেরাস টিউবিউলসগুলো থেকে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, এবং এই সেমিনিফেরাস টিউবিউলসগুলো একসাথে মিলে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যেই নেটওয়ার্কটাকে আমরা বলছি রেটিটেস্টিস। এই রেটিটেস্টিস থেকে সেগুলো ফার্দার একসাথে হয়ে একটা কমা শেপ স্ট্রাকচার বানাচ্ছে, যেটাকে আমরা বলছি এপিডিডাইমিস। সেই এপিডিডাইমিস হয়ে ভাস ডিফারেন্স, দেন আগের ছবিটায় চলে এসো, ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স থেকে সেমেন বেরিয়ে আসছে, সোজা অ্যারো দিয়ে দেখানো হয়েছে ছবিটাতে। বেরিয়ে এসে এখানে ইউরিনারি ব্লাডারের সাইড দিয়ে আসছে, এসে দুটো গ্ল্যান্ড রয়েছে, প্রস্টেট গ্ল্যান্ড আর বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড। দুটো গ্ল্যান্ডের সিক্রেশন একসাথে মিশে পেনিসের মধ্যে যে পাথওয়ে রয়েছে সেটা দিয়ে বডির বাইরে ডিসচার্জ হচ্ছে। আচ্ছা, এই গ্ল্যান্ড দুটোর সিক্রেশন সেমেনের সাথে অ্যাড হওয়ার মেন কারণ হচ্ছে ওদের পাথওয়েটাকে অনেক স্মুথ করে দেয়। এতে স্পার্মের মোটিলিটিতে অনেক বেশি সুবিধা হয়। সেমিনিফেরাস ভেসিকুলার মধ্যে থেকে যে সিক্রেশনটা হচ্ছে সেটা একটু অ্যালকালাইন হয় নেচারে, কারণ ফিমেল জেনিটালিয়ার মধ্যে যে মিডিয়াটা থাকে সেটা একটু অ্যাসিডিক ইন নেচার। এতে কি হয়, স্পামগুলো যাতে অ্যাসিডিক মিডিয়াতে গিয়ে নষ্ট না হয়ে যায় বা মরে না যায়, তাই জন্য এই সেমেনের মিডিয়াটা একটু অ্যাসিডিক হওয়াতে কি এটা নিউট্রালাইজ হয়ে যায় যখন তারা ফিমেল জেনিটালিয়ার মধ্যে গিয়ে পড়ে। সেই জন্য এদের মিডিয়াটা একটু অ্যালকালাইন হয়, স্পামগুলোতে মরে না যায় তার জন্য অ্যালকালাইন হয়। এবার কি হচ্ছে, এদের মধ্যে আরও কিছু ফ্রুক্টোজ, ক্যালসিয়াম থাকে। এর ফলে হয় কি, স্পামগুলো অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। আর ফ্রুক্টোজ থাকার জন্য এরা স্পামকে অনেক এনার্জি দেয়। প্রস্টেট গ্ল্যান্ডের সংখ্যা এখানে একটি, কিন্তু বাকি যে দুটো গ্ল্যান্ড রয়েছে যেমন বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড আর সেমিনাল ভেসিকল, এরা পেয়ারে থাকে। মুসলিম বা ওই জাতীয় ধর্মীয় লোকেরা মেলদের ফোর স্কিন কেটে দেয়। এতে তারা মনে করে যে এইচআইভি থেকে হয়তো এদের প্রবণতাটা কিছুটা কমবে, কিন্তু লক্ষ্য করা গেছে যে এই ধরনের ধর্মীয় লোকেদের ক্ষেত্রে এইচআইভির প্রবণতা কিছুটা কম হয়। আর প্রস্টেট গ্ল্যান্ড যেটা আমরা দেখতে পাচ্ছি এইখানে, এই যে ছবিতে দেখো এইখানে যে প্রস্টেট গ্ল্যান্ড দেখছি, এটা বয়সকালে এটা একটু এনলার্জ হলে হয় কি, ইউরেথ্রা মুখটা কিছুটা আটকে যায়, এর ফলে ইউরিন বেরোতে না পারার জন্য পেন হয়। আচ্ছা, এবারে আমরা সেমিনিফেরাস যে টিউবিউলস দেখলাম, সেই সেমিনিফেরাস টিউবিউলের সেকশন ভিউটা একটু দেখি। এখানে দেখো সেমিনিফেরাস টিউবিউলের সেকশনাল ভিউ দেখানো হয়েছে। সেমিনিফেরাস টিউবিউলের বাইরের দিকে একটা ইন্টারস্টিশিয়াল একটা সেলস রয়েছে। এদের দুটো সেমিনিফেরাস টিউবিউলস এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি। এদের মধ্যে যে ব্লু কালারের পিরামিডাল শেপের যে সেলসগুলো রয়েছে এগুলোকে বলে সার্টুলি সেলস। স্পার্মগুলো যখন স্পার্মাটোজোয়া তৈরি হয়, তার থেকে স্পার্মাটিড তৈরি হওয়ার জন্য ওরা এই সার্টুলি সেলের মধ্যে মাথাটা ঢুকিয়ে সেখান থেকে ওরা নিউট্রিশনটা নিয়ে তারপর তারা ম্যাচিওর হয়। এই দুটো সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানে যে সেলসগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল সেলস বা লেডিক সেলস। তাহলে আমরা ওভারঅল যেটা দেখলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে, সেমিনিফেরাস টিউবিউলস আমরা ভেতর থেকে বাইরের দিকে আসছি। সেমিনিফেরাস টিউবিউলস, সেখান থেকে ভাস ইফারেন্সিয়া, সেগুলো একসাথে মিলিয়ে তৈরি হয়েছে রেটিটেস্টিস। সেই ভাস ইফারেন্সিয়া হয়ে তৈরি হয়েছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস থেকে আসছে ভাস ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্স ওপেন হচ্ছে এই ইজাকুলেটরি ডাক্ট, সেমিনিকাল ভেসিকল, এই গ্ল্যান্ডগুলো দিয়ে সোজা ওপেন হচ্ছে ইউরেথ্রাতে। ইউরেথ্রা দিয়ে গ্ল্যান্স পেনিস হয়ে বডির বাইরে ডিসচার্জ হচ্ছে। এইবার আমরা পড়ব
ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের ক্ষেত্রে মেন প্রাইমারি অর্গান বা মেন হচ্ছে ওভারি। এছাড়া কিছু অ্যাক্সেসরি পার্ট রয়েছে, সেগুলো কি কি? ওভিডাক্ট, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, এক্সটার্নাল জেনিটালিয়া, ম্যামারি গ্ল্যান্ড। ওভিডাক্টটাকে আমরা বলছি ফ্যালোপিয়ান টিউব। এইগুলো সবই লোকেটেড ইন পেলভিক রিজিয়ন। আচ্ছা, আমরা ডায়াগ্রামটাকে একটু ফলো করি। ডায়াগ্রামটা দেখো, ওভারি এইটা আমরা বলছি মেন অর্গান ফিমেল জেনিটালিয়ার, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের। ওভারি একটা লিগামেন্ট দিয়ে আটকানো রয়েছে পেলভিক রিজিয়নে। আচ্ছা, এখানে ফিঙ্গার লাইক যে প্রজেকশনসগুলো দেখছি এগুলোকে আমরা বলছি ফিমব্রি। তার থেকে যে টিউবিউলার স্ট্রাকচারটা উঠে আসছে এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবে 3টে পার্ট রয়েছে, ইনফান্ডিবিউলাম, অ্যাম্পিউলা, ইসমাস। এই 3টে পার্টের পরে শেষ হওয়ার পর এখানে আসছে ইউটেরাইন ফান্ডাস, মানে এই পোর্শনটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের ওপরের এটাকে বলছি ইউটেরাইন ফান্ডাস। এই মাঝখানে ক্যাভিটিটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। আর এই লোয়ার পোর্শনে এটাকে আমরা বলছি সার্ভিক্স। সার্ভিক্স এটা সার্ভিক্যাল ক্যানাল, আর বাইরে হচ্ছে ভ্যাজাইনা। এখানে ইউটেরাইন যে ওয়াল দেখতে পাচ্ছি, ইউটেরাইন ওয়ালের 3টে লেয়ার রয়েছে। ভেতরের লেয়ারটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম। মাঝখানে যে মোটা ডট ডট রিজিয়নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। আর বাইরে যে মেমব্রেনটা রয়েছে এটা হচ্ছে পেরিমেট্রিয়াম। 3টে মিলিয়ে হচ্ছে এপিমেট্রিয়াম। আচ্ছা, ভ্যাজাইনার ডায়াগ্রামটা এইখানে দেখো। বাইরে দিকে রয়েছে ক্লাইটোরিস, সিমিলার টু মেন পেনিস বলতে পারি আমরা এটাকে। এটা হচ্ছে ইউথ্রাল ওপেনিং। এটা হচ্ছে ভ্যাজাইনা। ভ্যাজাইনা দুপাশে রয়েছে লেবিয়াম মাইনরা, তার বাইরে রয়েছে লেবিয়াম মেজরা, লিপ লাইক স্ট্রাকচার এই দুটো। আর ভ্যাজাইনার যে ওপেনিংটা রয়েছে সেটা একটা পাতলা মেমব্রেন দিয়ে কভার থাকে, যেটাকে আমরা বলছি হাইমেন। আচ্ছা, নেক্সট আসছি ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারের একটা পার্ট, এটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ একটা অর্গান, পেয়ার অ্যান্ড গ্ল্যান্ডিউলার। 15 থেকে 20টা ম্যামারি টিউব থাকে উইথ অ্যালভিওলাই ডাক্ট। অ্যালভিওলাই ডাক্টগুলো একসাথে মিলিয়ে ম্যামারি টিউবুল তৈরি করেছে, যেটা পরবর্তীকালে ম্যামারি ডাক্ট তৈরি করছে। মেনি ম্যামারিক ডাক্টগুলো একসাথে মিলিয়ে অ্যাম্পুলা, সেখান থেকে ল্যাটিসিফেরাস ডাক্ট, তার থেকে মিল্ক সাক করছে। এটার ডিটেলসে আমরা আসছি পরে। মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল এটা স্টার্ট হচ্ছে অ্যাট দ্য পিউবার্টি, মানে 12-13 বছর বয়সে। শেষ হওয়াটাকে আমরা বলছি মেনার্কি, সেটা হয় আফটার 40 ইয়ার্স। মেনস্ট্রুয়াল সাইকেল এটা পুরো চলতে থাকে 28 to 29 ডেজ ধরে। সাইকেল স্টার্টস ফ্রম 3 থেকে 5 দিন, মানে সাইকেলটা চলতে থাকে 28 থেকে 29 দিন ধরে। এবার সেই সাইকেলের মধ্যে কতগুলো ভাগ আছে, 3 থেকে 5 দিনের যে ফেজটা সেটা মেনস্ট্রুয়াল ফ্লো হয় যে ফেজটাতে, সেটাকে আমরা বলছি মেনস্ট্রুয়াল ফেজ। সেকেন্ড ফেজ হচ্ছে ফলিকিউলার ফেজ। এই ফলিকুলার ফেজে কী হয়, প্রাইমারি ফলিকুল থেকে গ্রাফিয়ান ফলিকুল তৈরি হচ্ছে। এখানে রিজেনারেশন হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মানে যে 3 থেকে 5 দিনে মেনস্ট্রুয়াল ফেজেতে মেনস্ট্রুয়াল ফ্লো হলো, তারপরে আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াম আবার রিজেনারেট করছে। হরমোন ওভারি আর পিটুইটারি থেকে যে হরমোনসগুলো বেরোচ্ছে সেগুলো কাজ করছে। থার্ড ফেজ হচ্ছে ওভিউলেটরি ফেজ, যেটা 14 দিনের মাথায় হয়। সেখান থেকে ওভাম ওভিউলেশন হয়, গ্রাফিয়ান ফলিকুল থেকে ওভাম বেরিয়ে যায়। নেক্সট ফোর্থ ফেজ হচ্ছে লিউটিয়াল ফেজ। গ্রাফিয়ান ফলিকুল থেকে ওভাম বেরিয়ে গেলে যে টা পড়ে থাকে সেটাকে আমরা বলছি লিউটিয়াল কর্পাস লিউটিয়াম। সেখানে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন এগুলো মেনটেন করছে। এই 4টে ফেজ হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের মেন 4টে ফেজ: মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, ওভিউলেটরি ফেজ আর লিউটিয়াল ফেজ। যদি সাকসেসফুল ফার্টিলাইজেশন না হয় সেক্ষেত্রে কী হচ্ছে, কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে যাচ্ছে,
এবং কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে গিয়ে এন্ডোমেট্রিয়ামও ডিজেনারেট করছে এবং সেই সময় শুরু হচ্ছে ব্লিডিং। আচ্ছা, নেক্সট যে টপিকটায় আমরা আসছি সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, জেনেসিস কথাটার মানে হচ্ছে ফর্মেশন। গ্যামেট ফর্মেশনকে আমরা বলছি গ্যামেটোজেনেসিস। সেরকমই স্পার্ম ফর্মেশনকে আমরা বলছি স্পার্মাটোজেনেসিস, আর এগ ফর্মেশনকে আমরা বলছি উজেনেসিস। ফার্স্টে আমরা গ্যামেটোজেনেসিসে স্পার্মাটোজেনেসিস দেখছি। স্পার্মাটোজেনেসিস দেখো, স্পার্মাটোগোনিয়াম, ফার্স্ট যে সেলটা থাকছে স্পার্মাটোগোনিয়াম, সেটাতে মাইটোসিস সেল ডিভিশন হয়ে তৈরি হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, তার থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে হচ্ছে স্পার্মাটিড, স্পার্মাটিড থেকে স্পার্ম। প্রাইমারি স্পার্মাটোসাইট যখন তৈরি হচ্ছে স্পার্মাটোগোনিয়াম থেকে, এটাতে কী হচ্ছে, সংখ্যায় বাড়ছে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া তৈরি করছে, তার থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে। এখানে দেখো সংখ্যা 46 থেকে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। এতে কী হচ্ছে, 46 স্পার্মাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পার্মাটোসাইটে 46ই থাকছে ক্রোমোজোম নাম্বার। এর পরবর্তী যে ডিভিশনটা হয় সেখানে হচ্ছে মিওসিস 1, তার মানে মিওসিস 1 হচ্ছে রিডাকশনাল ডিভিশন বলি আমরা। তাহলে এখানে 46 থেকে ক্রোমোজোম নাম্বার হয়ে গেল 23, সেটা তৈরি করলো কি সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবার এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট 23 আরও মানে মিওসিস সেল ডিভিশন হচ্ছে আরও অনেকগুলো, মানে 4টে এখানে নাম্বার অফ স্পার্মাটিড তৈরি করছে। তার মানে সেকেন্ডারি স্পার্মাটোসাইটের পরে আবার কিন্তু ইকুয়েশনাল ডিভিশন হচ্ছে, ইকুয়েশনাল ডিভিশন হয়ে স্পার্মাটিড তৈরি করছে। এই যে স্পার্মাটিড তৈরি হচ্ছে এটা হচ্ছে ইমম্যাচিওর স্পার্ম। এই ইমম্যাচিওর স্পার্ম আমরা সেকশনাল ভিউ যখন দেখছিলাম তখন দেখেছিলাম সার্টুলি সেল বলেছিলাম। সেই সার্টুলি সেলের মধ্যে এই যে এখানে দেখো ডান দিকের ছবিটাতে, এইটা হচ্ছে সার্টুলি সেল, পিরামিডের মতন। এই সার্টুলি সেলে ম্যাচিওর স্পার্মটা মাথায় ঢুকিয়ে সেখান থেকে নিউট্রিশন নিয়ে তারা ফাইনালি যেটা তৈরি করছে তারা হচ্ছে ম্যাচিওর স্পার্ম। এখানে ডায়াগ্রামেটিক্যালি দেখানো হয়েছে 1 ডিগ্রি স্পার্মাটোসাইট মানে প্রাইমারি স্পার্মাটোসাইট, মিওসিস 1 হয়েছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তার থেকে স্পার্মাটিড থেকে তৈরি হচ্ছে স্পার্ম। এই যে স্টেপটা স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরি হওয়ার স্টেপ, এটাকে আমরা বলছি স্পার্মিওজেনেসিস। আর স্পার্ম ম্যাচিওর হয়ে যাওয়ার পর যখন বেরিয়ে আসে সেটাকে আমরা বলছি স্পার্মিয়েশন। হরমোনাল কন্ট্রোলটা শর্টে চার্টের মাধ্যমে এখানে দেখিয়েছি। পিউবার্টিতে যেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বের করছে 2 ধরনের হরমোন, একটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোনের সাথে লেডিক সেলস, দেখো এল দিয়ে আমি রাউন্ড করেছি এই জন্য দুটোকে মনে রাখার জন্য, ঠিক আছে। তো লিউটিনাইজিং হরমোন যেটা বের করছে লেডিক সেলস থেকে, সেখান থেকে বেরোচ্ছে অ্যান্ড্রোজেন থেকে যেটা স্টিমুলেটস দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস, মানে এই অ্যান্ড্রোজেন বা যেটা তুই বের করছে সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনই কী করছে, স্পার্মাটোজেনেসিসের বাকি প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সার্টুলি সেলস সেখান থেকে স্পার্মিওজেনেসিস হচ্ছে, মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সার্টুলি সেলস থেকে স্পার্মিওজেনেসিস করাচ্ছে, মানে স্পার্মিয়েশন হচ্ছে। নেক্সট আমরা আসবো উজেনেসিস। Oogenesis
স্পার্মাটোজেনেসিস যেমন পিউবার্টির সময় থেকে স্টার্ট হয়, কিন্তু উজেনেসিস জন্মের আগে থেকেই স্টার্ট হয়। ফিটাসের 6 থেকে 8 সপ্তাহে এটি শুরু হয়। ফিটাসের উগোনিয়াম 6 থেকে 8 সপ্তাহে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 20 সপ্তাহে গিয়ে প্রায় 6 থেকে 7 মিলিয়ন উগোনিয়া তৈরি করে। এরপর যখন জন্মায় তখন তার মধ্যে 2 মিলিয়ন উগোনিয়া থাকে, বাকি ডিজেনারেট করে যায়। এই 2 মিলিয়ন উগোনিয়া পিউবার্টিতে যেতে যেতে প্রাইমারি উসাইটে পরিণত হয়। এই পরিবর্তনের সময় কিছু ডিজেনারেট করে যায় এবং এদের সংখ্যা 60,000 থেকে 80,000-এ পৌঁছায়। তাহলে দেখো, যখন ওদের ফিটাসে থাকে তখন সেটা মিলিয়নসে থাকছে, 2 মিলিয়ন। যখন পিউবার্টির দিকে আস্তে আস্তে এগোচ্ছে তখন সেটা কমে কত হচ্ছে, 60,000 থেকে 80,000। পিউবার্টির সময় এই 60,000 থেকে 80,000 প্রাইমারি উসাইটের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেলে অংশ নেয় 400। এই 400 যে সেল প্রাইমারি উসাইট অংশ নেয়, এর মধ্যে যদি 12 বছরে কোনো একটা কোষকে নেওয়া হয় সেটা যেমন প্রাইমারি উসাইট হবে, তেমন যদি 30 বা 36 বা 42 বছর বয়সে একটা কোষকে নেওয়া হয় সেটাও প্রাইমারি উসাইট হবে। পার্থক্য শুধু এটাই যে 12 বছর বয়সে নেওয়া প্রাইমারি উসাইট অনেক নিউট্রিশিয়াস বা সতেজ, কিন্তু 30 বছরের পরে নেওয়া প্রাইমারি উসাইট অনেক বেশি বয়স্ক। সেই জন্য 30 বছরের পরে প্রেগনেন্সিতে প্রবলেম হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন হতে সময় নেয়। সেই জন্য এজেড মাদারের মধ্যে কনজেনিটাল ম্যালফরমেশন দেখা যায়। এই 400 যে কোষ প্রাইমারি উসাইট, এর মধ্যে একটা মেনস্ট্রুয়াল সাইকেলে ঢুকলে এদের মিওসিস 1 কমপ্লিট হয়। মেনস্ট্রুয়াল সাইকেলে ঢোকার আগে অবধি ওরা মিওসিস 1-এর প্রোফেজ 1-এর অন্তর্গত লিপ্টোটিন ফেজে আটকে থাকে। মেনস্ট্রুয়াল সাইকেলের এগ বেরোয়, অর্থাৎ ওভিউলেশন হয়। মানে মেনস্ট্রুয়াল সাইকেলে এগ বেরোয় অর্থাৎ ওভিউলেশন হয়। এই ওভিউলেশনের 36 থেকে 48 ঘন্টা আগে মিওসিস 1 কমপ্লিট হয়। মানে মিওসিস 1 কমপ্লিট হয়ে এগ হয়, বেরিয়ে আসে, ওভিউলেশন হয়, তারপর সেটা মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এবং যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে কি সেকেন্ডারি উসাইট রূপে এগ বেরিয়ে আসে এবং ওভিউলেশনের পরে এসে আবার মেটাফেজ 2-তে এসে অ্যারেস্ট হয়। সেকেন্ডারি উসাইট রূপে রিলিজ হওয়ার পর মিওসিস 2-এর মেটাফেজ 2-তে অ্যারেস্ট হয়ে থাকে, বিভাজিত হতে পারে না, কারণ এতে সেন্ট্রিওল থাকে না। এই অবস্থায় সেকেন্ডারি উসাইটের কাছে যদি স্পার্ম আসে তাহলে তার থেকে সে সেন্ট্রিওল নেয় এবং নিয়ে সেকেন্ডারি উসাইট বিভাজিত হয়। এখানে ডায়াগ্রামটা লক্ষ্য করো। প্রাইমোর্ডিয়াল ফলিকল, গ্র্যানুলোসার সেলস, যেটা হচ্ছে উগোনিয়াম, বিভাজিত হলো 20 সপ্তাহে, 6 থেকে 7 মিলিয়ন থাকছে এটা, ঠিক আছে। তারপরে প্রাইমোর্ডিয়াল ফলিকল গ্র্যানুলোসার সেল, এটা হচ্ছে প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে। প্রাইমারি উসাইট আস্তে আস্তে পিউবার্টির দিকে এগোচ্ছে। এই যে প্রাইমারি উসাইট অ্যাট পিউবার্টি ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন দিয়ে একটা ওভারিতে সংখ্যা এসে দাঁড়ালো 60 থেকে 80,000, ঠিক আছে। এবার ওভিউলেশন যেই হলো, ওভিউলেশনের পরে সেটা হয়ে গেল সেকেন্ডারি ফলিকুল। এখানে সেকেন্ডারি ফলিকুলের স্ট্রাকচারটা দেখানো হয়েছে, আর এখানে প্রাইমারি পরিণত ফলিকুল, গ্রাফিয়ান ফলিকুলের স্ট্রাকচার। এটা জোনা পেলুসিটা, এটা সেকেন্ডারি উসাইটটা ভেতরে রয়েছে। এখান থেকে দেখো প্রায়র টু 36 to 48 আওয়ার্স, মানে 36 থেকে 48 ঘন্টার আগে এই অবস্থা, আর ওভিউলেশন হচ্ছে তার পরের অবস্থা এটা। সেকেন্ডারি উসাইট এখান থেকে বেরিয়ে আসছে। সেকেন্ডারি উসাইট বিভাজিত হবার পর ওভাম তৈরি হয়। এই ওভাম পরে ম্যাচিওর এগ সেল তৈরি করে।
কিন্তু টার্সিয়ারি ফলিকুল বা 3 ডিগ্রি ফলিকুলে গিয়ে প্রাইমারি উসাইটের নাম পাল্টে সেকেন্ডারি উসাইট হয়, কারণ এখানে মিওসিস 1 কমপ্লিট হয় এবং 36 থেকে 48 আওয়ার্স পর ওভিউলেশন হয়। টার্সিয়ারি ফলিকুল থেকে গ্রাফিয়ান ফলিকুল তৈরি হয়। এই গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি উসাইট বেরিয়ে আসে এবং সেকেন্ডারি উসাইট রূপেই সেটা থেকে যায়, অর্থাৎ মিওসিস 2 এর মেটাফেজ 2-তে অ্যারেস্ট অবস্থায় থাকে যতক্ষণ না স্পার্ম আসছে। স্পার্ম আসলে স্পার্মের থেকে সেন্ট্রিওল নেয় এবং বিভাজিত হয়ে ওভাম তৈরি করে। আচ্ছা, এবার আমরা আসছি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি, এগ আর স্পার্ম এখানে ফিউজড হচ্ছে। এটা দেখো ফিমেল জেনিটালিয়ার, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে অ্যাম্পুলা ইসমিক জাংশন, ফ্যালোপিয়ান এখানে যেখানে কিনা ফার্টিলাইজেশনটা হচ্ছে। এখানে ওভিউলেশন হচ্ছে, ব্লু কালারে দেখানো হচ্ছে সেকেন্ডারি উসাইট বেরিয়ে এসছে, আর এখানে স্পার্ম এসে পৌঁছেছে, ফার্টিলাইজেশন কমপ্লিট হবে। স্পার্মের নিউক্লিয়াস এবং সেন্ট্রিওল থাকে কিন্তু সাইটোপ্লাজম থাকে না। এদিকে সেকেন্ডারি উসাইটের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস থাকে। সেকেন্ডারি উসাইটের সেন্ট্রিওল লাগে, এটি সেন্ট্রিওলের সাহায্যে ওভামে রূপান্তরিত হয়। পোলার বডির নিউক্লিয়াস থাকে কিন্তু খুবই অল্প সাইটোপ্লাজম থাকে, তাই এই পোলার বডির কোনো গুরুত্ব নেই এখানে। ফার্টিলাইজেশনের পর 12 থেকে 24 ঘন্টায় 2টো তারপর 4টে এইভাবে জাইগোট বিভাজিত হতে থাকে। নিচের দিকে ডায়াগ্রাম একটা দেখাচ্ছি, দেখো। এই প্রথমে জাইগোটটা বিভাজিত হয়ে 2টো সেল, তারপর 4টে সেল, তারপরে আরও অনেকগুলো সেল মরুলা তৈরি করছে। এইভাবে মরুলা তৈরি হতে থাকে তখন বাইরের দিকে এই ব্লু কালারের যে জোনা পেলোসিটা আবরণটা রয়েছে সেটা আস্তে আস্তে ডিজেনারেট করে যায়। মরুলা পরে কি হচ্ছে, ভেতরে যে সেল মাস তৈরি হচ্ছে সেই সেল মাসের বাইরের দিকে একটা এরকম এককোষীয় স্তর তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট, আউটার সেল মেমব্রেন। এই কোষগুলো ইউটেরাইন ওয়াল লেয়ারে আটকাতে সাহায্য করে। মানে মরুলা আস্তে আস্তে যখন বলের মতো একটা গঠন তৈরি করছে, 16টা কোষের একটা বল তৈরি করছে, সেটা আস্তে আস্তে গড়াতে গড়াতে কোথায় চলে আসছে, ইউটেরাইন ওয়াল লেয়ারে। এই যে ছবিটা তোমরা দেখবে, এখানে তৈরি হচ্ছে জাইগোট থেকে মরুলা, এইভাবে তৈরি হতে হতে এই যে ইউটেরাইন ওয়াল লেয়ারটা দেখছো, ইমপ্লান্টেশনটা হয় হচ্ছে ইউটেরাইন এই ওয়ালে। তো এই ইউটেরাইন ওয়ালে এসে যখন আটকাবে, সেই আটকাতে সাহায্য করছে ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্টটা কি, এই যে ভেতরে সেল মাস মরুলার যে 16টা কোষ আরও বিভাজিত হয়ে একটা কোষের তো বল তৈরি করেছে, তার বাইরে একটা লেয়ার তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্ট কোষগুলোই আটকাতে সাহায্য করছে। আস্তে আস্তে সেটা থেকে তৈরি হচ্ছে ব্লাস্টোসিল গহ্বর, এটাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট, এটা হচ্ছে ব্লাস্টোমিয়ার। এর মধ্যে ফ্লুইড আস্তে আস্তে অ্যাকুমুলেটস করছে। আচ্ছা, এবারে দেখো এমব্রায়ো কীভাবে ডেভেলপ করছে। এই ট্রোফোপ্লাস্টের এই কোষগুলো আস্তে আস্তে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস তৈরি করছে, যেটাকে আমরা প্লাসেন্টাল ভিলি বলছি। প্লাসেন্টাল এই ট্রোফোপ্লাস্টের কোষগুলো থেকে কোরিওনিক ভিলাই হচ্ছে, আর এখানে প্লাসেন্টাল ভিলি, দুটো একসাথে মিলিয়ে একটা জাংশন তৈরি করছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে আম্বিলিকাল কর্ড। এটা হচ্ছে ফিটাস, এটা ইউটেরাসে এই ওয়াল লেয়ারের মধ্যে তৈরি হচ্ছে। আর এই সময় ফার্টিলাইজেশন বন্ধ থাকছে, তাই এখানে তৈরি হচ্ছে মিউকাস প্লাগ। কোরিওনিক ভিলাই অফ ইউটেরাইন টিস্যু ইন্টিগ্রেট, সেখান থেকে হচ্ছে প্লাসেন্টা থেকে বেবির মধ্যে ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সবই কিন্তু আদান প্রদান চলছে। প্লাসেন্টা থেকে আমরা এই সময় যে হরমোনগুলো বেরোতে দেখে থাকি সেগুলো কি কি, প্লাসেন্টা কানেক্টেড টু দ্য এমব্রায়ো বাই আম্বিলিকাল কর্ড। প্লাসেন্টা অ্যাকচুয়ালি এখন একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করছে। সেখান থেকে কী কী হরমোন বেরোচ্ছে দেখো, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন GCH, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন,
মেনটেন প্রেগনেন্সি, কর্টিসল, প্রোল্যাক্টিন, রিল্যাক্সিং। বেবি আস্তে আস্তে ডেভেলপ করছে, তার 1 মাস পরেই তার হার্ট তৈরি হচ্ছে। সেকেন্ড মান্থের শেষে গিয়ে লিম্ব ডিজিট ফর্মেশন শুরু হচ্ছে। এন্ড অফ দ্য 12 উইকে গিয়ে মেজর অর্গান সিস্টেম তৈরি হচ্ছে। 5 মাসের মাথায় গিয়ে হেয়ার ফর্ম করছে। 24th উইকে গিয়ে আইলিড সেপারেট হচ্ছে, আই ল্যাশেস ফর্ম করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য 9 মান্থ ফিটাস ফুললি ফর্ম হচ্ছে। নেক্সট আসছে পার্টুরেশন অ্যান্ড ল্যাকটেশন। পার্টুরেশন মানে হচ্ছে বেবি ডেলিভারি। যে পিরিয়ডটা থাকছে ওরা মাদার ওম্বের মধ্যে সেটাকে আমরা বলছি গেস্টেশন পিরিয়ড, দ্যাট ইজ 9 মান্থ। পার্টুরেশনে কী হচ্ছে, ভিগোরাস কন্ট্রাকশন শুরু হচ্ছে ইউটেরাসের ওয়াল লেয়ারের মায়োমেট্রিয়ামে। এতে কী হচ্ছে, ফিটাল কর্টিসল ফুললি ডেভেলপ ফিটাসের থেকে বেরোতে থাকছে এবং প্লাসেন্টার উপরে কাজ করছে। এতে ইস্ট্রোজেন ক্ষরণ হচ্ছে। ইস্ট্রোজেন অ্যান্টাগোনাইজেস দ্য রিল্যাক্সিং এফেক্ট অফ প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন ইন্ডিউসেস দ্য এক্সপ্রেশন অফ অক্সিটোসিন। অক্সিটোসিন আসার ফলে কী হচ্ছে, ইউটেরাসের ওয়াল লেয়ারের রিসেপ্টরগুলো যে রয়েছে অক্সিটোসিনে, সেগুলো ভীষণভাবে কাজ করছে, ইউটেরাইন ওয়াল লেয়ারে কন্ট্রাকশন আরও বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, কন্ট্রাকশন বাড়িয়ে দেওয়ার জন্য বেবি বাইরে বেরিয়ে আসছে। যে পজিটিভ ফিডব্যাক কী দিচ্ছে, বেবি স্কাই অ্যান্ড সাকিং, বেবি কাঁদতে থাকে। এতে কী হয়, সেন্সারি ইনপুট দেয় একটা হাইপোথ্যালামাসকে, এবং সেই সময় হাইপোথ্যালামাস পিটুইটারি দুটো ভাগে কাজ করে। একটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে হরমোন ক্ষরণ করায়, আর একটা পোস্টেরিয়র পিটুইটারিকে হরমোন ক্ষরণ করায়। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বেরোচ্ছে প্রোল্যাক্টিন, মিল্ক প্রোডাকশন করাচ্ছে। সেটা কার জন্য হচ্ছে, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোনের জন্য। আর পোস্টেরিয়র পিটুইটারি যেটা রয়েছে সেখান থেকে অক্সিটোসিন বেরোচ্ছে, সে মিল্ক ইজেকশন করাচ্ছে। এখানে ডায়াগ্রামটা দেখো, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। হাইপোথ্যালামাস, এটা হাইপোথ্যালামাস, আর এখানে রেখেছি আমি পিটুইটারির এদিকটা অ্যান্টেরিয়ার পার্ট, পস্টেরিয়ার পার্ট। হাইপোথ্যালামাস পিটুইটারির অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার পার্টের হরমোন ক্ষরণ দুভাবে নিয়ন্ত্রণ করে। অ্যান্টেরিয়ার পার্টের ক্ষেত্রে হাইপোথ্যালামাস থেকে রিলিজিং ফ্যাক্টর বা ইনহিবিটিং ফ্যাক্টর ক্ষরিত হয়ে রক্তে মেশে, এখান থেকে বেরিয়ে হয়ে রক্তে মিশলো, তারপর রক্তের মাধ্যমে বাহিত হয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। আর পস্টেরিয়রের ক্ষেত্রে হাইপোথ্যালামাস থেকে হরমোন ক্ষরিত হয়ে পস্টেরিয়র পার্টে এসে সঞ্চিত হচ্ছে এবং তারপর সেখান থেকে আবার ক্ষরিত হচ্ছে। আর বেবির থেকে, মায়ের থেকে বেবি যে হরমোনগুলো পেয়ে থাকে বিফোর ডেলিভারি, আফটার ডেলিভারি, সেটা কী কী, গেস্টেশন পিরিয়ডে পেয়ে থাকে আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি, যেটা একটা অ্যান্টিবডি প্লাসেন্টা থেকে ফিটাসের মধ্যে আসে। আফটার ডেলিভারি মাদার মিল্কের মধ্যে থেকে বেবি পেয়ে থাকে আইজিএ, দ্যাট ইজ ইমিউনোগ্লোবুলিন এ, যেটা কিনা বেবিকে ইমিউনিটিতে হেল্প করছে। তো এই ছিল আমাদের চ্যাপ্টারটা। মেয়েরা তোমরা বাড়িতে খুব ভালো করে পড়ো, বইটা খুব ভালো করে বোঝো, পড়ে কোনো প্রবলেম হলে পরবর্তী ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব। এখন ছোট করে আমি চ্যাপ্টারটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এই চ্যাপ্টারের মধ্যে থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেব। ততক্ষণ আমার বোঝানোগুলোকে সামনে রাখো, নিজেরা বইটা সামনে খোলো, খুলে ভালো করে চ্যাপ্টারটাকে নিজেরা পড়ে বোঝো, আর নিজেরা খুব ভালো থাকো।